প্রশ্নটার উত্তর খুঁজবো, সেটা হচ্ছে কোনো একই গ্রুপে, পিরিয়ডিক টেবিলে একই গ্রুপে যে সমস্ত এলিমেন্টসগুলো রয়েছে তাদের কেমিক্যাল অ্যান্ড ফিজিক্যাল প্রপার্টিসগুলো অলমোস্ট সেম হচ্ছে কি করে। প্রথমত কেমিক্যাল রিয়াকশনের জন্য which are responsible for chemical reaction the elements the electrons present in the outermost shell, and those electrons are called valence electrons which take part in any chemical reaction. তো এবারে যদি নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রনস, দ্যাট ইজ দ্য টোটাল নাম্বার অফ ইলেকট্রনস প্রেজেন্ট ইন দ্য আউটারমোস্ট শেল, যদি সেম হয় ফর 2 or 3 এলিমেন্টস, দেন দেয়ার কেমিক্যাল রিঅ্যাক্টিভিটি মাস্ট বি সেম। যেরকমভাবে একই গ্রুপে যে সমস্ত এলিমেন্টস রয়েছে, সে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, দিস all are group 15 elements. Now electronic configuration of nitrogen is atomic number 15, so electronic configuration must be 2 comma atomic number of nitrogen is 7, so electronic configuration must be 2 comma 5. And atomic number of the phosphorus, the next element in the same group, is phosphorus, and atomic number is 15, so electronic configuration must be 2 comma 8 comma 5. So same number of electrons present in the outermost shell. For nitrogen it is 5, and phosphorus it is also 5, and you can say and you can see that in arsenic, antimony, and bismuth there are also 5 electrons present in the outermost shell. Since the same number of electrons are present in the outermost shell, that is why their chemical reactivity is same. তাহলে সর্ববহিস্থ কক্ষে যেহেতু সমান সংখ্যক ইলেকট্রন উপস্থিত রয়েছে, আমরা ইলেকট্রন বিন্যাস করে তাই দেখতে পাচ্ছি কি যে নাইট্রোজেনের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটি 2,5 এবং ফসফরাসের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটি হচ্ছে 2,8,5। সুতরাং সমান সংখ্যক ইলেকট্রন উপস্থিত, অর্থাৎ আবার সর্ববহিস্থ কক্ষে যে সমস্ত ইলেকট্রনগুলো থাকে তাদের যোজন ইলেকট্রনও বলা হয়। যেহেতু সমান সংখ্যক যোজন ইলেকট্রন উপস্থিত, সেই কারণেই তাদের কেমিক্যাল রিঅ্যাক্টিভিটি সেম। এটাই কারণ যে একই গ্রুপের এলিমেন্টসগুলোর রিঅ্যাক্টিভিটি কেন সেম হচ্ছে। এবারে আমরা একটু অন্য কিছু চিন্তা করি। এবার আমরা যদি একটা পিরিয়ড বরাবর বাঁ দিক থেকে ডান দিকে যাই, সে আমি ফার্স্ট পিরিয়ডে রয়েছে হাইড্রোজেন রয়েছে গ্রুপ 1-এ, অ্যান্ড গ্রুপ 0-তে রয়েছে হিলিয়াম। তারপরে সেকেন্ডে আছে কি লিথিয়াম, দিয়ে শুরু হচ্ছে লিথিয়াম, দেন বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, দেন নিয়নে গিয়ে শেষ হচ্ছে। নিয়ন আবার গিয়ে বসছে গ্রুপ 0-তে। তাহলে গ্রুপ 0টা হঠাৎ এলো কেন? গ্রুপ 0 থাকছে পরপর যে সমস্ত এলিমেন্টসগুলো আছে, আমি যদি উপর থেকে নিচে বলি তাহলে হিলিয়াম, দেন নিয়ন, দেন আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। নাও দিস এলিমেন্টস আর কল্ড ইনার্ট এলিমেন্ট, অথবা বাংলায় যেটাকে বলা হয় নিষ্ক্রিয় মৌল। এই সমস্ত মৌলগুলোকে কেন নিষ্ক্রিয় মৌল বলা হচ্ছে? বিকজ দে ডু নট টেক পার্ট ইন এনি কেমিক্যাল রিয়াকশন। তাদের কোনো রকম কম্পাউন্ড আমরা তৈরি করতে পারি না, খুব সহজে আমরা কম্পাউন্ড তৈরি করতে পারি না। তারা সাধারণত কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। তো তাদের কেন সাধারণত কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করে না? কারণ তাদের সর্ববহিস্থ কক্ষে যতগুলো ইলেকট্রন থাকা দরকার পূর্ণ অবস্থায় রয়েছে। যেহেতু সর্ববহিস্থ কক্ষটি পূর্ণ অবস্থায় রয়েছে, সেই কারণে কিন্তু তাদের কোনো রকম রিয়াকশনে তারা অংশগ্রহণ করছে না। এইবারে যে প্রথমে রয়েছে তাদের লিথিয়াম থেকে আমি শুরু করি। লিথিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক যেটাকে বলা হয় অ্যাটমিক নাম্বার ইজ 3, সো কনফিগারেশন ইজ 2,1। দেন বেরিলিয়াম 2,2, boron 2,3, carbon 2,4, nitrogen 2,5, oxygen 2,6, fluorine 2,7, and then neon 2,8। তাহলে সবাই কিন্তু আমরা যদি একটা পিরিয়ড বরাবর ফ্রম লেফট টু রাইট, আমরা যদি বাঁ দিক থেকে ডান দিকে যদি যাই কোনো পর্যায়ে বরাবর, আমরা দেখব যে সেখানে নতুন কোনো শেলের অ্যাডিং হচ্ছে না, একই শেলে কিন্তু ইলেকট্রনগুলো পরপর ঢুকতে থাকছে। ওকে, কিন্তু একটা গ্রুপ বরাবর যদি ওপর থেকে নিচে যাই, তাহলে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখছি, আমরা নাইট্রোজেনেরটাই যদি চিন্তা করি, নাইট্রোজেন 2,5, বাট ফসফরাস 2,8,5। তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে আউটারমোস্ট শেল ইজ সেকেন্ড শেল, বাট ফসফরাসের ক্ষেত্রে আউটারমোস্ট শেল ইজ থার্ড শেল। আর্সেনিকের ক্ষেত্রে তাহলে হবে 4, অ্যান্টিমনির ক্ষেত্রে হবে 5, অ্যান্ড বিসমাথের ক্ষেত্রে হবে 6 শেল ইজ আউটারমোস্ট শেল। তো একটা গ্রুপ বরাবর যত আমরা উপর থেকে নিচে যেতে থাকবো, তাহলে একটা করে নতুন শেলের সংযোজন হচ্ছে। আমরা আপাতত শেলগুলোকে আমরা বৃত্তাকার ধরে নিতে পারি। মাঝখানে রয়েছে নিউক্লিয়াস, তাকে ঘিরে রয়েছে প্রথম কক্ষ, তারপরে দ্বিতীয় কক্ষ, তারপরে তৃতীয় কক্ষ, এবং তারপরে চতুর্থ কক্ষ, এভাবে চলতে থাকছে। তাহলে একদম ছোট যে এলিমেন্টটা অর্থাৎ হাইড্রোজেন, তার ক্ষেত্রে শুধুমাত্র একটাই কক্ষপথ রয়েছে, হাইড্রোজেনের নিউক্লিয়াস, তারপরে একটাই কক্ষপথ। কিন্তু হাইড্রোজেনের নিচে, ওই একই গ্রুপ 1-এর কথা বলছি আমি, হাইড্রোজেনের নিচে রয়েছে লিথিয়াম। তাহলে প্রথম কক্ষটা পূর্ণ অবস্থায় রয়েছে, প্রথম কক্ষে 2টি ইলেকট্রন রয়েছে, তারপরে দ্বিতীয় কক্ষ আরও একটি ইলেকট্রন কনফিগারেশন ইজ 2,1।
হাইড্রোজেন, দেন লিথিয়াম, তার নিচে হচ্ছে সোডিয়াম, যার অ্যাটমিক নাম্বার 11 অ্যান্ড তার ইলেকট্রনিক কনফিগারেশন ইজ 2,8,1। তাহলে কনফিগারেশন যদি 2,8,1 হয় তাহলে প্রথম কক্ষে দুটি, তারপরের কক্ষে 8টি, তারপরের কক্ষে একটি। তাহলে সর্ববহিস্থ কক্ষে সেম ইলেকট্রন থাকছে, কিন্তু একটা করে নতুন কক্ষপথ জুড়ে যাচ্ছে। হাইড্রোজেন একটি কক্ষপথ, তার নিচে আছে লিথিয়াম দুটি কক্ষপথ, তার নিচে আছে সোডিয়াম একটি, দ্বিতীয়, দেন তৃতীয়, তারপরে সোডিয়ামের নিচে পটাশিয়াম, সেখানে চতুর্থ কক্ষপথে চলে আসছে, তার নিচে আছে রুবিডিয়াম পঞ্চম কক্ষপথ চলে আসছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যত আমরা একই গ্রুপে ওপর থেকে নিচে নামবো তত কিন্তু কক্ষপথ, নতুন করে একটি কক্ষপথ সংযোজন হচ্ছে। এখন একটা পরমাণুকে গোলাকার ধরছি, তাহলে তার নিউক্লিয়াস থেকে কক্ষপথের সর্ববহিস্থ কক্ষপথের যে দূরত্বটি হবে সেটিকে বলা হবে তার পারমাণবিক ব্যাসার্ধ। তাহলে যত কক্ষপথের সংখ্যা বাড়বে, সুতরাং নিউক্লিয়াস থেকে সর্ববহিস্থ কক্ষপথের বা সব থেকে বাইরের বা আউটার মোস্ট শেলের ডিস্টেন্স ফ্রম দি নিউক্লিয়াস সেটাও ইনক্রিজ করতে থাকছে। তো সেটা যত ইনক্রিজ করবে বা বাড়তে থাকবে তত পারমাণবিক ব্যাসার্ধ বাড়তে থাকবে। সুতরাং একটি গ্রুপ বরাবর যত আমরা উপর থেকে নিচে নামবো তত পারমাণবিক ব্যাসার্ধ আর অ্যাটমিক রেডিয়াস উইল বি ইনক্রিজিং। অ্যান্ড আমরা যদি একটা পিরিয়ড বরাবর বাঁ দিক থেকে ডান দিকে যাই, তাহলে আমি আগেই বলেছিলাম লিথিয়াম থেকে আমি নিয়ন পর্যন্ত হিসাব করেছিলাম। লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন সবারই কিন্তু কনফিগারেশনে 2,1, 2,2, 2,3, 2,4, 2,5, 2,6, 2,7 and 2,8। তো নো নিউ শেল বিং অ্যাডেড, এখানে কোনো নতুন কক্ষের সংযোজন হচ্ছে না, ওই দ্বিতীয় কক্ষেই কিন্তু সমস্ত ইলেকট্রনগুলো এক এক করে ঢুকতে থাকছে। সুতরাং পারমাণবিক ব্যাসার্ধ একই থাকার কথা, কিন্তু এখানে যেটি ঘটছে সেটি হলো যেহেতু এক করে ইলেকট্রন ঢুকছে, অবশ্যই নিউক্লিয়াসেও একটা করে প্রোটন বাড়বে, বিকজ ইন কেস অফ এনি অ্যাটম তো নাম্বার অফ প্রোটনস অ্যান্ড নাম্বার অফ ইলেকট্রনস দে মাস্ট বি সেম। এবং সেটা কি বলা হয় অ্যাটমিক নাম্বার। তো উইথ ইনক্রিজিং অ্যাটমিক নাম্বার electron is increasing and so the proton also. তো প্রোটন দ্যাট মিনস দ্য পজিটিভ চার্জ ইন দ্য নিউক্লিয়াস, পজিটিভ চার্জ যদি নিউক্লিয়াসে বাড়ে তাহলে নিউক্লিয়াসের আকর্ষণ করার ক্ষমতা, আউটারমোস্ট শেলের ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করার যে ফোর্স অফ অ্যাট্রাকশন দ্যাট উইল অলসো বি ইনক্রিজিং। তো যত বেশিও অ্যাট্রাক্ট করবে আউটারমোস্ট শেলের ইলেকট্রন তত কাছে আসতে চাইবে। সুতরাং এক্ষেত্রে যেটা হবে, যদিও বাঁদিক থেকে ডান দিকে গেলে কোনো পিরিয়ড বরাবর বাঁদিক থেকে ফ্রম লেফট টু রাইট অ্যাক্রস দ্য পিরিয়ড আমরা যদি যাই তাহলে অ্যাটমিক রেডিয়াস সেম থাকার কথা, কিন্তু এক্ষেত্রে অ্যাটমিক রেডিয়াস কমতে থাকছে বিকজ নিউক্লিয়ার চার্জ ইজ বিং ইনক্রিজড। তো নিউক্লিয়ার চার্জ ইনক্রিজ করছে, নিউক্লিয়াস উইল অ্যাট্রাক্ট দ্য আউটমোস্ট ইলেকট্রন উইথ গ্রেটার ফোর্স, সো আউটমোস্ট ইলেকট্রন তারা উইল ট্রাই টু কাম ক্লোজার টু দ্য নিউক্লিয়াস, দ্যাটস ওয়াই অ্যাটমের কিন্তু রেডিয়াসটা কমতে থাকবে। তো আমরা যেটা জানলাম সেটা অ্যাটমিক রেডিয়াস দ্যাট উইল বি ইনক্রিজিং ডাউন দ্য গ্রুপ and that will be decreasing across a period from the left to right. তাহলে অ্যাটমিক রেডিয়াস সেটা একটা ফিজিক্যাল প্রপার্টি অফ এলিমেন্টস। নাও এখন আমরা একটা কেমিক্যাল প্রপার্টির কথা বলবো, সেটা হলো আয়নাইজেশন পোটেনশিয়াল আর আয়নাইজেশন এনথ্যালপি আর আয়নাইজেশন এনার্জি, বাংলায় যেটাকে বলা হয় আয়নীকরণ বিভব বা আয়নীকরণ শক্তি বা আয়নায়ন শক্তি। তো হোয়াট ইজ ionization energy? Ionization energy is the amount of energy required to remove the electron from the most loosely bound electrons from the atoms in its free gaseous state। অর্থাৎ একটা অ্যাটমকে প্রথমে ফ্রি করতে হবে, মানে সে কোনো কম্পাউন্ডের মধ্যে থাকলে চলবে না, সে কোনো সলিড স্টেটে থাকলে চলবে না, তাকে হিট করে আগে গ্যাসিয়াস স্টেটে নিয়ে যেতে হবে। গ্যাসিয়াস স্টেটে একটা ফ্রি অ্যাটমের থেকে তার একদম বাইরে আউটার মোস্ট শেলে যে ইলেকট্রনটা আছে, একদম সর্বস্থ কক্ষে যে ইলেকট্রনটা আছে, যার উপর নিউক্লিয়ার অ্যাট্রাকশন ফোর্স সেটা বাকিগুলোর তুলনায় মিনিমাম, তো সেই ইলেকট্রনটাকে নিউক্লিয়াসের অ্যাট্রাকশন থেকে সম্পূর্ণরূপে মুক্ত করতে আমাদের বাইরে থেকে যে এনার্জি দিতে লাগবে, অবশ্যই এনার্জি দিতে লাগবে, কারণ নিউক্লিয়াস তো ওটাকে টেনে রেখেছে। মাটি যেমন কোনো কিছুকে টেনে রেখে দেয়, মাটির উপর থেকে যদি কোনো কিছুকে আমাদের উপরে তুলতে হয় তাহলে আমাদের একটা এনার্জি দিতেই লাগবে। সেই রকমভাবে নিউক্লিয়াসকে যেহেতু অ্যাটমগুলো নিজের দিকে টেনে রেখেছে, সুতরাং যেহেতু নিউক্লিয়াস যেহেতু ইলেকট্রনগুলোকে নিজের দিকে টেনে রেখেছে, সুতরাং ইলেকট্রনকে যদি নিউক্লিয়াসের ফোর্স অফ অ্যাট্রাকশন থেকে সম্পূর্ণরূপে ফ্রি করতে হয় তাহলে অবশ্যই আমাদের একটা এনার্জি দিতেই লাগছে, দ্যাট অ্যামাউন্ট অফ এনার্জি ইজ কল্ড আয়নাইজেশন
জেনারেশনে আছি। তো যত টাইটলি হোল্ড করে আছে নিউক্লিয়াস কোনো একটা অ্যাটমের ইলেকট্রনকে, তাদের ক্ষেত্রে আমাদের অনেক মোর অ্যান্ড মোর এনার্জি উইল বি রিকোয়ার্ড টু রিমুভ দ্যাট ইলেকট্রন। নাও ডাউন আ গ্রুপ, যত আমরা উপর থেকে নিচে নামবো আমরা দেখতে পাচ্ছি নাম্বার অফ শেল দ্যাট ইজ ইনক্রিজিং। So distance between the nucleus and outermost shell, that is also being increased. তো যত ডিস্টেন্স বাড়বে তো ফোর্স অফ অ্যাট্রাকশন অবশ্যই কমবে। তাহলে ফোর্স অফ অ্যাট্রাকশন যদি কমে তাহলে সেই আউটারমোস্ট শেল থেকে দ্যাট উইল বি ইজি টু রিমুভ দ্য ইলেকট্রন, টু রিমুভ দ্য ইলেকট্রন ফ্রম দ্যাট আউটারমোস্ট শেল। সো আমরা যদি কোনো একটা গ্রুপের কথা বলি, সে নাইট্রোজেনের কথা যদি আমি বলি, নাইট্রোজেন দেখুন ফসফরাস দেন আর্সেনিক, তার নিচে অ্যান্টিমনি, তার নিচে বিসমাথ। তাহলে উপর থেকে যত নিচের দিকে নামছি, যেহেতু তাদের অ্যাটমিক রেডিয়াস বাড়ছে, সুতরাং আউটারমোস্ট শেলের ডিস্টেন্স নিউক্লিয়াস থেকে বাড়ছে, সুতরাং আউটারমোস্ট শেলে যে ইলেকট্রন আছে সেটা নিউক্লিয়ার ফোর্স অফ অ্যাট্রাকশন অনেক কম ফিল করছে যত আমরা নিচের দিকে যাচ্ছি। সুতরাং তাদের ক্ষেত্রে অনেক লেসার অ্যামাউন্ট অফ এনার্জি উইল বি রিকোয়ার্ড, দ্যাট ইজ ফসফরাস উইল রিকোয়ার লেস অ্যামাউন্ট অফ এনার্জি দেন নাইট্রোজেন। ফসফরাসের থেকে আমরা যদি ইলেকট্রন বার করতে চাই, আমাদের নাইট্রোজেনের তুলনায় ফসফরাসকে কম এনার্জি দিলেই চলবে, কারণ ফসফরাসের ইলেকট্রন সব থেকে বাইরে যে ইলেকট্রনটা আছে সেখানে তার নিউক্লিয়াস থেকে ডিস্টেন্সটা অনেক বেড়ে গেছে, সুতরাং ফোর্স অফ অ্যাট্রাকশন কমে গেছে, সুতরাং তাকে আমরা ইজিলি রিমুভ করতে পারি। এবারে যদি আমরা অ্যাক্রস আ পিরিয়ড ফ্রম লেফট টু রাইট, আমরা যদি অ্যাক্রস আ পিরিয়ড আমরা যদি যাই, আবার আমি সেই লিথিয়াম বেরিলিয়াম বোরন তাদের কথাই বলছি। তো সেক্ষেত্রে যেটা হবে, আমি আগেই এটাকে ডিসকাস করলাম যে তাদের অ্যাটমিক রেডিয়াসটা সেম থাকার কথা, কিন্তু ডিউ টু ইনক্রিজ ইন দ্য নাম্বার অফ প্রোটনস ইন দ্য নিউক্লিয়াস, দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন অফ দ্য নিউক্লিয়াস টু দ্য আউটারমোস্ট শেল দ্যাট ইজ ইনক্রিজিং, দ্যাটস ওয়াই অ্যাটমিক রেডিয়াস সেটা কী হয়ে যাচ্ছে, কাম ক্লোজার টু দ্য নিউক্লিয়াস। অ্যাটমের যে আউটারমোস্ট শেল দ্যাট কামস ক্লোজার টু দ্য নিউক্লিয়াস, সো অ্যাটমিক রেডিয়াস ডিক্রিজ করছে, ফোর্স অফ অ্যাট্রাকশন অফ দ্য নিউক্লিয়াস টু দ্য আউটারমোস্ট শেল সেটা বাড়ছে, নিউক্লিয়াসের সর্বস্থ কক্ষের উপরে আকর্ষণ বল বাড়ছে, সুতরাং সেখান থেকে ইলেকট্রন বার করা আরও বেশি কঠিন হবে, ইলেকট্রনটাকে আরও বেশি পরিমাণ ফোর্স দিয়ে তো নিউক্লিয়াস ধরে রাখতে চাইবে। সুতরাং বেরিলিয়াম থেকে ইলেকট্রন বার করা যত সহজ হবে, ফ্লোরিন থেকে তো নয়, অক্সিজেন থেকে নয়, নাইট্রোজেন থেকে নয়, তাদের ক্ষেত্রে নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন ক্রমাগত তাদের ক্ষেত্রে যত আমরা বাঁ দিক থেকে ডান দিকে যাব একটা একই পিরিয়ডে, তত বেশি এনার্জি দিতে লাগবে ইলেকট্রন বার করার জন্য। তার অর্থ যেটা হলো, লিথিয়াম যত সহজে ইলেকট্রন লুজ করতে পারবে, ফ্লোরিন ইলেকট্রন লুজ করতে পারবে না। অ্যান্ড দিস ইজ দ্য ফ্যাক্ট। আমরা জানি যে লিথিয়াম ইলেকট্রন লুজ করে Li+ আয়ন তৈরি করে, দ্যাট ইজ ক্যাটায়ন ফর্ম করে, বাট ফ্লোরিন কিন্তু কখনো ইলেকট্রন লুজ করে না, রাদার ফ্লোরিন অ্যাকসেপ্টস অন ইলেকট্রন